ইনা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছু বলার আগেই ফাইজ ইনার ঠোঁটজোড়া দখল করে নেয়। বেশ কিছুক্ষণ পর ইনায়াকে ছেড়ে দেয় ফাইজ। ইনা চোখ বুজে রেখেছে। ফাইজ ইনার দিকে তাকিয়ে হাসল। মৃদুস্বরে বলে, আরও ভালোবাসা লাগবে লিটল কুইন। ইনা চোখ বুজে রেখেই ফাইজকে ঠেলি মিনমিন করে বলে, আর লাগবে না। ফাইজ দুষ্টু হেসে বলে, কিন্তু আমার তো আরও ভালোবাসা দিতে ইচ্ছে করছে। ইনা কিছু বলল না। ফাইজ ইনায়াকে শক্ত করে জড়িয়ে ধরে। তার লিটল কুইনের মাঝে আরেকটি লিটল কুইন নয়তো লিটল কিং আছে। ভীষণ ভালো লাগে, শান্তি শান্তি লাগে। তবে ইনার জন্য ভয় পায়। তার লিটল কুইন তো ছোট। হাতের বাঁধন আরেকটু শক্ত করে মৃদুস্বরে বলে, আর কখনো আমায় না জানিয়ে কিচ্ছু করবে না, ওকে? ইনা ছোট করে বলে, হুম। ডট ডট ডট। তারেক নেওয়াজ, রুমা নেওয়াজ, টিনা বেগম, ইরফান, মায়রা শুদ্ধ সবাই ফাইজদের বাসায় এসেছে। মূলত শুদ্ধ আর ফারাহ, রবিয়ের ডেট ফিক্সড করতে। মায়রা ছটফটে মন নিয়ে ইরফানের পাশে বসে আছে। ছটফটানির কারণ হলো সে ফারাহ রর সাথে দেখা করবে। কিন্তু আসার পর থেকে সবাই শুধু কথাই বলে যাচ্ছে। মায়রার ঘুম পাচ্ছে এভাবে বসে থাকতে। ধান্দার মাঝেই ইরফানের হাতের সাথে মাথা ঠেকালে ইরফান খাড় বাঁকিয়ে মায়রার দিকে তাকায়। সবার সামনে এভাবে মাথা ঠেকিয়েছে বুঝতে পেরেই মায়রা দ্রুত সোজা হয়ে বসে। পাশ ফিরে তাকালে দেখল ইরফান তার দিকে তাকিয়ে আছে। মৃদুস্বরে জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন্ড? খা রা লাগছে। বাসায় যাবে? মায়রা সবার দিকে তাকিয়ে দেখল সবাই কথা বলায় ব্যস্ত। সে কিছু বলার আগেই ফাইজ ওপাশ থেকে বলে, কি হয়েছে? ইরফান বলে, আমাকে ইমার্জেন্সি একটি রুম দে। মায়রা মাথায় হাত দেয়। মানে কি ভাবছে এই লোক? ইরফানের হাত ধরে টেনে বলে, রুম কি করবেন? ইরফান মায়রার দিকে তাকিয়ে বলে, তুমি সিক, ডোন্ট টক। মায়রা বিস্ময়ে কণ্ঠে বলে, মানে কি? আমি কখন অসুস্থ হলাম? ইরফান মৃদুস্বরে বলে, হয়েছ। মায়রা বিরক্ত হয়ে বলে, হয়নি। আমি বিরক্ত হচ্ছিলাম, আর এখনো হচ্ছি। বুঝেছেন? একটু থেমে ফিসফিসিয়ে বলে, আমি ফারাহ আপু আর ইনা আপুর কাছে যেতে চাই। ইরফান আর কিছু বলল না। ফাইজকে বলে ইনায়াকে এসে মায়রাকে নিয়ে যেতে। কিছুক্ষণ পর ভেতর থেকে ইনা আসলে মায়রা উঠতে নেয়। ইরফান মায়রার হাত টেনে মৃদুস্বরে বলে, 10 মিনিট পর চলে আসবে, ওকে? মায়রা অবাক হয়ে বলে, কেন? ইরফান গম্ভীর গলায় বলে, আমি বলেছি তাই। কথাটা বলে মায়রার হাত ছেড়ে দেয়। মায়রা উঠে দাঁড়ায়। ইনার সাথে যেতে যেতে পিছু ফিরে ইরফানের দিকে চেয়ে মিটিমিটি হাসে। ইরফান মায়রার দিকে চেয়ে আছে। মায়রাকে হাসতে দেখে ভ্রু কুঁচকে তাকায়। মায়রা ইনার ঘরে গিয়ে ইনার ফোন নেয়। তার ফোন সাথে আনেনি। ইনার ফোন থেকে ইরফানের নাম্বারে মেসেজ করে, আজকে আমি ইনা আপুর সাথে এখানে থাকব। আপনার সাথে আবার কালকে দেখা হবে। বাই বাই শুভ্র পুরুষ। কিল্ড বার্ড ফ্লাওয়ার। মেসেজটি পাঠিয়ে মায়রা মনে মনে হাসল। ওপাশে ইরফান মায়রার মেসেজটি পড়ে চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকে কিছু সময়। এরপর ফোনের আলো অফ করে ফোন পকেট রেখে দেয়। বিড়বিড় করে, ওমার বাদরামি আমি ছুটাবো, জাস্ট একবার হাতের কাছে পাই। ডট ডট। শুদ্ধ ইরফানদের অপর পাশে বসেছে। তার কেন যেন হাঁসফাঁস লাগছে। ফাইজ শুদ্ধর পাশে বসলে শুদ্ধ বলে, দোস্ত আমি এখনো খাট কিনিনি। ভাবলাম লার কিনে দেয়া খাটে বা সব করলে হয়তো বেশি ভালো লাগবে। কবে খাট কিনে দিবি রে? ফাইজ চোখমুখ কুচকে তাকায়। একে ঠিক কি করা উচিত? রে দিয়ে বলে, বে আ দ ব আমি সম্পর্কে তোর বড়। এসব ল তুই কথা বললে আমার বোনকে পাবি না বলে দিলাম। শুদ্ধ হাত ছাড়ার মতো করে বলে, তোর দেয়ার আশায় কেটা বসে আছে সোনা। ফারাহ এমনিতেই আমার। একটু চুপ থেকে সবার দিকে তাকায়। তার মামা, শ্বশুর, মা সবাই কথা বলায় ব্যস্ত। শুদ্ধ হতাশ। তার মা, মামি ভেতরে গিয়ে ফারাহকে দেখেছে। এসব মানা যাচ্ছে না। তার বউ, অথচ সেই দেখতে পারছে না। এত কষ্ট রাখা যায় না। ফাইজের দিকে চেয়ে অসহায় কণ্ঠে বলে, ফারাহ পাখিটা কোথায় রে? ভাই, ওকে দেখার ব্যবস্থা কর। এত আয়োজন করে এসে ওকে একটু দেখতেও পারছি না। সেই কালকে দেখেছি। প্রায় 20 ঘন্টা হলো ওকে না দেখে আমার 10 কেজি ওজন কমতে যাচ্ছে। প্লিজ কিছু একটা কর শোনা। ফাইজ ভাবলেশহীনভাবে বলে, না। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, এমনিতেই আমার আগে বাবা হয়ে মারাত্মক বড় অপরাধ করেছিস। আবার না না করছিস। কথাটা বলে ফাইজের হাত ধরে উঠে পড়ে। ফাইজের বাবা শুদ্ধর উদ্দেশ্যে বলে, কোনো সমস্যা বাবা? শুদ্ধ মৃদু হেসে বলে,
ছাদ থেকে ঘুরে আসি আঙ্কেল। ফাইজের বাবা হেসে বলে, আচ্ছা আচ্ছা যাও। শুদ্ধ ফাইজের হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলে, ফারাহকে ছাদে পাঠাতো শোনা। তোর বাচ্চাকে আমি 1 টাকা দামের পুরো একটা চকলেট কিনে দিব, প্রমিস। ফাইজ হেসে বলে, ছাদে গিয়ে আরো 10 কেজি ওজন কমিয়ে আনো যা। আমার বোন যাবে না। বিয়ের আগে 100 হাত দূরে থাকবি ওর থেকে। শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকায়। 1 সপ্তাহ পর বিয়ে, সে তার বউয়ের থেকে 1 সপ্তাহ দূরে থাকবে? অসম্ভব। রে গে বলে, এই একদম শত্রুতা করবি না, নয়তো ইনায়াকে আমার গ্রামে নিয়ে গিয়ে একদম গুপ্তঘরে রাখবো বলে দিলাম। ফাইজ পাত্তা দিল না। শুদ্ধ আর একে খাটল না। পকেট থেকে ফোন বের করে ফারাহ নাম্বারে কল করে। সবগুলো ব্রিটিশ। তার বউকে তাকেই ডাকতে হবে। ডট ডট। দুপুর গড়িয়ে বিকেলের ঠান্ডা মৃদু হাওয়া বইছে। শুদ্ধ ছাদে দাঁড়িয়ে আছে প্রায় 15 মিনিট হলো। বিরক্ত সে। ফারাহ আসে না কেন? ভাবনার মাঝেই পিছন থেকে কণ্ঠ ভেসে আসে, শুদ্ধ ভাই। শুদ্ধ পিছু ফিরে তাকায়। ভাই বলায় রে গেলেও ফারাহ দিকে চেয়ে দৃষ্টি শীতল হয়। ফারাহ লাল রঙের একটি শাড়ি পরেছে। মুখে হালকা প্রসাধনীর ছোঁয়া, ঠোঁটে হালকা লাল লিপস্টিক, মাথায় আঁচল টানা, চোখে কাজ দিয়েছে হয়তো। শুদ্ধ ধরতে পারল না, সে এর আগে কখনো ফারাহকে শাড়ি পরে দেখেনি। শুদ্ধ তাকিয়েই রইল ফারাহ দিকে। ফারাহ শুদ্ধর দৃষ্টিতে যা পায়, দৃষ্টি নামিয়ে নেয়। শুদ্ধ এগিয়ে এসে ফারাহ সামনে দাঁড়ায়। মৃদুস্বরে বলে, ফারাহ পাখি, শাড়ি পরলে কেন? ফারাহ মাথা নিচু করে মিনমিন করে বলে, আম্মু পরিয়ে দিয়েছে। শুদ্ধ ডোক গিলে বলে, শাড়ি পরালো তোমার আম্মু, সর্বনাশ হলো আমার। আমি এখন কি করব বলো তো? ফারাহ মাথা নিচু করেই রাখল। হাত কোচালায়। কেন যেন সে যা পাচ্ছে ভীষণ। শুদ্ধ আশেপাশে তাকালো, চোখ বুজে শ্বাস নিয়ে হঠাৎই ফারাহকে হাতে আগলে নেয় তার সাথে। ফারাহ কেঁপে ওঠে, ডোক গিলে বলে, ছাড়ো, মানুষ আছে। শুদ্ধ হাতে ফারাহকে উঁচু করে ছাদের আড়ালে নিয়ে যায়। ছাদের ঘরের দেয়ালের সাথে ফারাহকে ঠেকিয়ে দাঁড় করায়। ফারাহ এলোমেলো দৃষ্টি ফেলে। শুদ্ধ শার্টের দুটো বোতাম খুলল। হাতে ফারাহ মুখ আগলে নিয়ে আবেদনময়ী কণ্ঠে ডাকে, পাখি। ফারাহ একবার শুদ্ধর দিকে তাকালো। শুদ্ধ মৃদু হাসে। ফারাহ শুদ্ধর অমন তীক্ষ্ণ দৃষ্টিতে কেমন কেঁপে ওঠে। দৃষ্টি নামিয়ে নেয় আবারও, জিভ দিয়ে ঠোঁট ভেজায়। তখনই বুঝল তার ঠোঁটজোড়া তার প্রিয় পুরুষের দখলে চলে গিয়েছে। ফারাহ চোখ বুজে শুদ্ধর শার্ট খামচে ধরে। শুদ্ধ যেন নিজের মাঝেই নেই। শাড়ির ভাঁজে হাতে রেখে ফারাহকে নিজের দিকে আরেকটু টেনে নেয়। বেশ অনেকটা সময় পর ফারাহকে ছেড়ে শক্ত করে ফারাহকে জড়িয়ে নেয় নিজের সাথে। ফারাহ শুদ্ধর বুকে পড়ে থাকে। শুদ্ধ মৃদু হাসল। ফারাহ মাথা থেকে শাড়ির আঁচল নেমে গিয়েছে। শুদ্ধ ফারাহ উন্মুক্ত কাঁধে গাঢ় চুমু আঁকে। ফারাহ থেমে থেমে বলে, শুদ্ধ ভা। শুদ্ধ ফারাহ ঠোঁটজোড়ায় তার ঠোঁটজোড়া রেখে বিড়বিড়িয়ে বলে, একদম ভাই বলবে না, মাত্র চুমু খেয়েছি পাখি, আবার ভাই ডাকছ? হাসবেন্ড হইতম। সেদিনের পর আরো 3 দিন পেরিয়েছে। মাইরার টানা 1 মাস পড়াশোনা সব বন্ধ থাকায় বেচারি বেশ হিমশিম খেয়ে যাচ্ছে। কয়েকদিন পর কলেজে ক্লাস টেস্ট। তার কিছু পড়া নেই। এশার নামাজ পড়ে খেয়ে পড়তে বসেছিল। টানা অনেকক্ষণ পরে হাঁপিয়ে গিয়েছে। ঘড়িতে সময় দেখল 11টা পেরিয়েছে। মাইরার মন হয়। ইরফানকে আজ সেই সকালে দেখেছিল। আর একবারও দেখেনি। তার একটা খোঁজও নেয়নি। পলক তাকে ভুলে গিয়েছে। তাকে ইম্পর্ট্যান্ট দেয় না। মাইরা একা একাই মুখ ফুলিয়ে অভিমান জমিয়ে রাখল। পায়ের কাছে লিওকে ঘুরঘুর করতে দেখে মাইরা চেয়ার থেকে উঠে লিওকে কোলে তুলে নেয়। হাতে জড়িয়ে নিয়ে বলে, এই লিও তুই এত কিউট কেন রে? ইচ্ছা করে টুপ করে খেয়ে ফেলি। ইরফান তখনই ঘরে প্রবেশ করে। মাইরার কথাটি শুনে বলে, ওকে খাওয়ার পারমিশন কখনোই পাবে না। তুমি চাইলে আমাকে টেস্ট করতে পারো। দিস পারমিশন ইজ অলওয়েজ গ্রান্টেড। ইরফানের কথা শুনে মাইরা থতমত খেয়ে তাকায়। ইরফানকে দেখেও কিছু বলল না। তাকে সারাদিন ভুলেছিল, এখন সেও কথা বলবে না লোকটার সাথে। মাইরা আবারও লিওকে আদর করতে ব্যস্ত হয়। ইরফান মাইরার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে, তবে কিছু বলল না। হাতঘড়ি খুলে রাখল টেবিলে। এরপর ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে বের হয়। পরনে কালো গ্যাবার্ডিন প্যান্ট, তার উপর কালো শার্ট গায়ে জড়ালো। পায়ের প্যান্ট গুটিয়ে নিল। এরপর শার্টের হাতা কনুই পর্যন্ত ভাঁজ করে। সবগুলো কাজ মাইরার দিকে চেয়ে করেছে। মাইরা মাঝে মাঝে তাকিয়েছে,
তবে সাথে সাথে চোখ ফিরিয়ে নিয়েছে। ইরফান তার সব কাজ শেষে মায়রার সামনে এসে দাঁড়ায়। জিজ্ঞেস করে, মেডিসিন নিয়েছ? মায়রার কথা বলল না। ইরফান মায়রাকে চুপ থাকতে দেখে ভ্রুকুচকে বলে, কি প্রবলেম, কথা বলছো না কেন? মায়রা লিওকে নিয়ে ইরফানের দিকে এগিয়ে এসে বলে, কেন, আমার খোঁজ নিয়ে কি হবে আপনার? যার কাছে সারাদিন ছিলেন তার কাছেই যান। ইরফান চোখ ছোট ছোট করে তাকায় মায়রার দিকে। মায়রাকে টেনে তার সাথে চেপে ধরলে মায়রা চেঁচিয়ে ওঠে, হায় আল্লাহ, আমার লিও ভর্তা হয়ে গেল। ইরফান বিরক্ত হয়ে তাদের মাঝ থেকে লিওকে চিমটি দিয়ে ধরে নামিয়ে দেয়। লিও একটু আওয়াজ করল। ইরফান তার কাজ করে মায়রাকে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলে, কাজ ছিল আমার। মায়রা রে গে বলে, হ্যাঁ তো সেই মহামূল্যবান কাজ রেখে আবার এলেন কেন? ইরফান টেবিলের উপর শুধু ওষুধের পাতা দেখে বুঝল মায়রা ওষুধ খেয়েছে। কোনো কথা ছাড়াই মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা ইরফানকে ঠেলে বলে, খো বি সলোক, ছাড়ুন আমায়। একদম আমায় মনে রাখে না, আমায় ইম্পর্ট্যান্ট দেয় না, অ্যাটেনশন দেয় না। ইরফান মায়রাকে নিয়ে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে ঠোঁট বাঁকিয়ে শীতল কণ্ঠে বলে, অ্যাটেনশন চাই তোমার। মায়রা ইরফানের কথায় নিভে গেল। রে রে কি সব বলে দিয়েছে? ইরফান ছাদের মাঝখানে গিয়ে দাঁড়ায়। মায়রা অবাক হয়ে দেখছে ছাদ ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। রং বেরঙের লাইটিং সহ কি কি সব দিয়ে যে সাজিয়েছে মায়রা বুঝতেই পারছে না, তবে ভীষণ সুন্দর হয়েছে। লাইটের পাওয়ারগুলো ভীষণ অল্প। মায়রার এত ভালো লাগলো। শুদ্ধ হঠাৎই এগিয়ে এসে বলে, হাউ কিউট কাপল, স্বাগতম ভাবি সাহেবা, দেখো তো পছন্দ হয়েছে কি না। ব্রেইন এর ক্রেডিট ইরফানের আর মোর ক্রেডিট বেহিসাব। শুদ্ধর কথা শুনে মায়রা অবাক হয়, সাথে যা পায়। ইরফানের দিকে চেয়ে মিনমিন করে বলে, আমায় নামিয়ে দিন। ইরফান শুদ্ধর উদ্দেশ্যে বলে, তুই যা, আমার বউ যা পাচ্ছে। শুদ্ধ শব্দ করে হেসে ফেলল। মায়রা আরও যা পায়। মায়রার বুকে একটা কিল দিয়ে বিড়বিড় করে, ও স ভুলক। ইরফান কিছু বলল না। শুদ্ধ সিঁড়ি বেয়ে নামতে নামতে বলে, আজ আমি সিঙ্গেল বলে। ইরফান মায়রাকে নিয়ে বাম দিকে এগিয়ে গিয়ে এক জায়গায় মায়রাকে দাঁড় করিয়ে দেয়। মায়রার সামনে অবাক হয়ে তাকায়। একটি ছোট্ট টেবিলের উপর খুব সুন্দর একটি কেক রাখা, যার উপরে লেখা টিল্ড 16 ইয়ার ওল্ড বার্ড ফ্লাওয়ার, উইল ইউ বি মাই সেকেন্ড ওয়াইফ। মায়রা লেখাটি পড়ে অবাক হয়। গত দুদিন আগে তার জন্মদিন ছিল, তবে সেকেন্ড ওয়াইফ মানে? কথাটা ভাবতেই দ্রুত ইরফানের দিকে তাকায়। হালকা আলোয় দেখল ইরফান তার দিকে চেয়ে আছে বিমোহিত দৃষ্টিতে। মায়রা অবাক হয়ে বলে, আমি আপনার সেকেন্ড ওয়াইফ হব মানে? আপনার ফার্স্ট ওয়াইফ কে ছিল? ইরফান মায়রাকে পিছন থেকে জড়িয়ে ধরে মায়রার গালের সাথে গাল লাগিয়ে মৃদুস্বরে বলে, স্টুপিড গার্ল, আমার ফার্স্ট ওয়াইফ অ্যান্ড ফার্স্ট ওয়াইফ হবে আমার সেকেন্ড ওয়াইফ। মায়রা অবাক হয়, মানে কি লজিক এই লোকের? কণ্ঠে বিস্ময়ে ঢেলে বলে, আপনি কয়বার বিয়ে করবেন? ইরফান মায়রার হাত ধরে কেকটি কাটতে কাটতে বলে, যতবার ইচ্ছে হবে, বাট এভরি টাইম দ্যাট পারসন উইল বি ইউ অ্যান্ড অনলি ইউ। প্রতিবার সেই মানুষটি শুধু তুমি হবে। কথাটি শেষ করে ইরফান এক টুকরো কেক মায়রার মুখের সামনে ধরলে মায়রা ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান সূক্ষ্ম হেসে বলে, ইট শ নট বার্থডে সেলিব্রেশন। বড় হয়েছ, তাই বিয়ে করব তোমায়। অ্যান্ড ইট শ অফার এক্সেপ্ট মি বার্ড ফ্লাওয়ার। মায়রা বাখারা হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফানের দিকে চেয়ে হা করলে ইরফান মায়রাকে কেকের কিছু অংশ খাইয়ে বাকিটুকু রেখে দেয়। মায়রা মুখের টুকু গিলে নিয়ে নিজের হাতে এক টুকরো উঠিয়ে ইরফানের দিকে বাড়িয়ে দিলে ইরফান বলে, আই ডোন্ট লাইক দিস। মায়রা চোখ ছোট ছোট করে তাকায়। মানে এই লোকের সবকিছুতে প্রবলেম। জোর করল না। নিজের মুখে নিয়ে মুখ বন্ধ করার আগেই ইরফান মায়রার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে মায়রার মুখ থেকে সবটুকু কেক নিজের মুখ নিয়ে নেয়। তবে মায়রাকে ছাড়ল না। মায়রা চোখ বড় বড় করে তাকায়। বেশ কিছু সময় পর ইরফান মায়রাকে ছেড়ে দেয়। মায়রা মাথা নিচু করে রাখে। ইরফানের এসব অদ্ভুত কাজে মেয়েটি কেমন হাঁসফাঁস করে। একটু পর নিজেকে শান্ত করে ইরফানের দিকে চেয়ে কোমরে হাত দিয়ে বলে, আপনার প্রবলেম কি? এই তো বললেন আপনার এটা পছন্দ নয়। ইরফান মৃদুস্বরে বলে, প্লিজ চেঞ্জ হয়ে গেলে আমার ডিসলাইক থেকে লাইকে ট্রান্সফার হতে টাইম লাগে না। মায়রা ইরফানের কথা বুঝতে পেরে একটু যা পায় দৃষ্টি নামিয়ে নেয়। ইরফান ঠোঁট বাঁকালো। পকেট থেকে কিছু একটা বের করে মায়রার সামনে হাঁটু মুড়ে বসে পড়ে। ডান হাঁটু ছাদের মেঝেতে ঠেকিয়ে রেখে বাম ভাঁজ করে রাখে।
মায়রা অবাক হয়ে বলে, কি করছেন এভাবে? ইরফান নিঃশব্দে হাসল। তার বাম পায়ের উড়ু দেখিয়ে মৃদুস্বরে বলে, এখানে তোমার পা রাখো। মায়রা প্রশ্নাত্মক চোখে তাকায় ইরফানের দিকে। ইরফান আবারও বলে, রাখো। মায়রা ঢোক গিলল। তার ডান পা উঠিয়ে ইরফানের পায়ের উপর রাখে। মায়রার পা কাঁপছে। ইরফান সূক্ষ্ম হাসল। তার হাতে একটি সোনার পায়েল, অর্ডার দিয়ে বানানো। ইরফান মায়রার পায়ে হাত দিলে মায়রা শিউরে ওঠে। ইরফান বুঝতে পেরে ঠোঁট বাঁকায়। খুব যত্ন করে মায়রার পায়ে পায়েলটি পরিয়ে দেয়। এক্সাইটমেন্টে মায়রার পুরো বডি মৃদু কাঁপছে। ইরফান মায়রার পায়েল পরানো পায়ের দিকে বেশ কিছুক্ষণ চেয়ে থাকে। বা হাতের মায়রার পায়ের তলায় হাত রেখে মাথা নিচু করে ঠোঁট ছোঁয়ায়। মায়রার মনে হলো সে পড়ে যাবে, সব শক্তি তার লোপ পেয়েছে বোধহয়। ইরফান হঠাৎই মায়রার পা ধরে বেশ জোরেই টান দেয়। মায়রা কিছু বোঝার আগেই সে ঠাস করে এসে ইরফানের পায়ের উপর পড়ে যায়। ইরফান হাতে শক্ত করে মায়রাকে নিজের সাথে জড়িয়ে নেয়। মায়রার তখনকার অভিযোগের উত্তর হিসেবে মায়রার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, টু মাই স্পেশাল পার্সন, ইউ আর স্টিল ইম্পর্ট্যান্ট টু মি, উইথ অর উইদাউট কনভারসেশন, ইউ আর অলওয়েজ ইন মাই মাইন্ড অ্যান্ড হার্ট। আমার বিশেষ মানুষ, তুমি এখনো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। কথা না বললেও তুমি সবসময়ই আমার মনে ও হৃদয় আছো। মায়রার প্রতিটি রগে রগে যেন শীতল কিছু তীরবেগে ছুটে চলে। মেয়েটা তীব্র অনুভূতির মাঝে ভাসে। হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। ইরফান নিজেও হাতে বাঁধন শক্ত করে। এরপর কণ্ঠে আবেগ ঢেলে বলে, উইল ইউ ম্যারি মি বার্ড ফ্লাওয়ার? মায়রা চোখ বুজে রেখেছে। অদ্ভুত সব নতুন নতুন অনুভূতির সাথে পরিচয় হয় মেয়েটা। ইরফান আবারও একই সুরে ডাকে, বার্ড ফ্লাওয়ার। মায়রার ঢোক গিলে কিছু বলতে চায়, তবে তার কেন যেন কণ্ঠ বের হতে চায় না। চোখ বুজে রেখেই হাতে ইরফানের গলা আরো শক্ত করে জড়িয়ে ধরে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কাপা কণ্ঠে বলে, আই উইল। ইরফান মায়রাকে নিয়ে গ্রামে এসেছে। মূলত মায়রা আসতে চেয়েছিল। সে কবে থেকে তার মা আর ভাইটাকে দেখতে আসতে চাইছে, কিন্তু ইরফান আজ নিয়ে আসলো। তার শুধু কাজ আর কাজ। মায়রার বিরক্ত লাগে। মায়রা একটা ব্যাপারে ভীষণ অবাক হয়েছে। লাবিবের বাবা তাকে জিজ্ঞেস করেছিল সে কেমন আছে। মায়রা যেন আকাশ থেকে পড়েছে। এখনও তার বিশ্বাসই হয় না। এটা কিভাবে সম্ভব? লাবিবের বাবা এত ভালো কি করে হয়ে গেল তার অসুস্থতার জন্য? কিন্তু মায়রার কেন যেন বিশ্বাসই হয় না। লাবিব মায়রার কোলে বসে ডাকে, আপুই আমাকে তুমুকাও। লাবিবের কথায় মায়রা হেসে ফেলল। লাবিবের গালে টপাটপ কয়েকটা চুমু খায়। লাবিব মায়রার কোলের উপর দাঁড়িয়ে হাতে মায়রার গলা জড়িয়ে ধরে মায়রার গালে চুমু খায়। ইরফান বেডের এক কোণায় বসে ভাইবোনের কাহিনী দেখছিল। বিরক্ত হয়ে বেড থেকে নেমে মায়রার পাশে এসে দাঁড়িয়ে বলে, কি হচ্ছে এখানে? মায়রা ঘাড় বাঁকিয়ে হেসে তাকায় ইরফানের দিকে। সে কিছু বলার আগেই লাবিব আঙুল উঁচিয়ে বলে, খুচির দুলাবাই, তুমি পুচা। ইরফান চোখ ছোট ছোট করে তাকায়। মায়রা লাবিবের দিকে তাকিয়ে বলে, কেন পচা ভাইয়া? লাবিব মায়রাকে জড়িয়ে ধরে বলে, আপুই খুচির দুলাবাই বলে তুমু বলো না। মায়রা বেড থেকে নেমে ইরফানের দিকে চেয়ে বলে, আপনি ওকে কি বলেছেন? ইরফান ভাবলেশহীনভাবে বলে, তোমার ভাইয়ের ব্যাড হ্যাবিট, অন্যের বউকে কিস করে। সব ভেরি ব্যাড। মায়রা অবুঝ গলায় বলে, মানে ও কার বউকে কিস করেছে? ইরফান মায়রার দিকে চেয়ে বলে, আমার। মায়রা অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। ভ্রুকুচকে বলে, আপনি কি বউ ল? ও আমার ভাই। লাবিও তাল মিলিয়ে বলে, খুব। আমি বাই, খুচির দুলাবাই, আউট। মায়রা চোখ বড় বড় করে তাকায় তার ভাইয়ের দিকে। অবাক হয়ে বলে, এসব কোথা থেকে শিখেছিস? লাবিব মুখে আঙুল পুড়ে বলে, খুচির দুলাবাই থেকে শিখেছি। মায়রা কপাল চাপড়ায়। তার স্বামী, ভাই টইপা, বউ ল। ইরফান মায়রার দিকে চেয়ে বলে, ওকে তোমার আম্মুর কাছে রেখে এসো। মায়রা চোখ ছোট ছোট করে বলে, মানে কেন? আমি বলেছি তাই। লাবিব বলে ওঠে, আমি বউ কাছে যাব। তখন মায়রার মা ঘরের দরজায় এসে দাঁড়ায়। লাবিবের কথা শুনে ওখানে দাঁড়িয়েই অবাক হয়ে বলে, এই পাজি ছেলে এসব কি কথা? লাবিব বলে, তুমি পাদি। মায়রা শব্দ করে হেসে ফেলে। বোনের হাসিতে লাবিবও অবুঝের মতো হাসে। এরপর বলে, বউ ভালো, বউকে আদর করতে হয়। মায়রা চোখ বড় বড় করে তাকায়। হেসে বলে, আরে এসব কে শিখিয়েছে তোকে? লাবিব সাথে সাথে বলে ওঠে, খুচির দুলাবাই। লাবিবের কথা শুনে ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসে। মায়রা একবার ইরফানের দিকে তাকায়,
আরেকবার লাবিবের দিকে তো আরেকবার দরজায় দাঁড়ানো তার মায়ের দিকে। মায়রার নিজেরই কেমন যা লাগলো। মায়রার মা নিজেও বিব্রতবোধ করে। দ্রুত বলে, মা লাবিবকে নিয়ে একটু এদিকে আয় তো। কথাটা বলে জায়গাটি প্রস্থান করেন তিনি। ভদ্রমহিলা চলে যেতেই মায়রা ইরফানের দিকে আরেকটু এগিয়ে গিয়ে বলে, আপনি আমার ভাইকে এসব কি শেখান? ইরফান হাত প্যান্টের পকেট রেখে বলে, যা তুমি তোমার আম্মুকে শেখাতে পারো না। মায়রার কপাল চাপড়ে বলে, মা শুনে গিয়েছে আপনি আমার ভাইটাকে বউকে আদর করা শেখাচ্ছেন। বুঝলেন? ইরফান মৃদুস্বরে বলে, আই নো। মায়রা চোখ মুখ কচকায়, ভ্রু কুচকে বলে, আমার মা শুনে নিল, বিশ্বাস করুন আপনার একটু হলেও যা পাওয়া উচিত। ইরফান বা হাতের আঙুলের সাহায্যে মায়রার মাথায় একটা টোকা দিয়ে বলে, যা পাওয়া মেয়েদের কাছে। নট মি। মায়রা হতাশ। মানে এই লোকটা কি অদ্ভুত। এনার সাথে কথা বলে লাভ নেই। সে লাবিবকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে নিলে ইরফান বলে ওঠে, ফার্স্ট আসবে। মায়রা যেতে যেতে তোত্তারা কণ্ঠে বলে, আসব না। ইরফান বিরক্ত হয়, দ্রুত পায়ে এগিয়ে গিয়ে মায়রার সামনে দাঁড়ায়। মায়রা ইরফানের পাশ কাটিয়ে যেতে চাইলে ইরফান দ্রুত মায়রার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। মায়রা চোখ বড় বড় করে তাকায়। কোলের বা পাশে লাবিব। মায়রা বা হাতের লাবিবকে ধরে ডান হাতে ইরফানকে ঠেলে সরাতে চায়। ইরফানকে এক চুল নাড়াতে পারে না। উল্টে ইরফানের সাথে না পেরে পিছিয়ে যায়, যেন ইরফান তাকে ঠেলছে। পিছু যেতে যেতে দেয়ালে পিঠ থেকে যায় মায়রার। তবুও ইরফান ছাড়ল না। লাবিব ডেকে ওঠে, আপুই। মায়রা গায়ের জোরে ইরফানের গলায় খামচে ধরে। ইরফান মায়রাকে ছেড়ে দাঁড়ায়। মায়রা মাথা নিচু করে নেয়। এই লোকটা এমন কেন? তার ভাই নাও কিছু বোঝে না, কিন্তু তবুও এটা কেমন লাগে। তার ভাবনার মাঝেই ইরফান লাবিবকে মায়রার কোল থেকে নামিয়ে টেবিলের উপর থেকে বেশ কয়েকটি চকলেট লাবিবের হাতে দেয়। এরপর মৃদুস্বরে বলে, তোমার আম্মুকে গিয়ে বলো আপুইকে তার হাসবেন্ড আদর করছে। কথাটা শুনেই মায়রা তড়াক করে মাথা উঁচু করে তাকায়। লাবিব দৌড়ে যেতে যেতে বলতে থাকে, খুচিব দুলাভাই আপুইকে আদর করছে। খুচিব দুলাভাই আপুইকে। আর শোনা গেল না। মায়রা গিয়ে ইরফানের দিকে চেয়ে বলে, আপনি একটা জলক। আমার মাকে গিয়ে ও এসব বলবে। আপনি বাচ্চাটাকে কি শেখাচ্ছেন এসব? আর কোনো কাজ নেই আপনার? ইরফান ঘরের দরজা আটকে মায়রার দিকে এগিয়ে আসতে আসতে বলে, আছে, বাট দিস ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট টাস্ক। মায়রা কি বলবে বুঝে পায় না। মানে তার 4 বছরের ভাইকে শেখাচ্ছে বউকে আদর করার কথা। এটা নাকি ইম্পর্ট্যান্ট কাজ? এই লোকটাকে কি করা উচিত? ভাবনার মাঝেই ইরফান মায়রাকে কোলে নিয়ে বেডে শুয়ে পড়ে। মায়রা মোচামুচি করে। ইরফান মায়রাকে শক্ত করে ধরে মায়রার গলায় মুখ বুজে বলে, পুরো দিন তোমার মা ভাইকে দিয়ে দিয়েছ। 1 আওয়ার এখানে থাকো। মায়রা নড়েচড়ে বলে, আমি থাকবো না, ছাড়ুন আমায়। ইরফান মায়রার গলায় দাঁত বসায়। মায়রা মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফান ছেড়ে দেয়। গলায় মুখ গুজে রেখেই বলে, স্টুপিড গার্ল, এসব নেগেটিভ ওয়ার্ড আমার সামনে ইউজ করলে পপ দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়রা দমে যায়। বেশ কিছুক্ষণ পর পর মিনমিন করে, আজকে এখানে থাকি। আমার কাজ আছে। মায়রা গে বলে, হ্যাঁ সেই তো, শুধু কাজ আর কাজ। আমি যাব না আপনার সাথে। ইরফান সূক্ষ্ম হাসল। মায়রাকে আরেকটু শক্ত বাঁধনে জড়িয়ে নিয়ে মায়রার দিকে চেয়ে বলে, আর 2 দিন পর বিয়ে। প্রিপেয়ার ফর মাই ডিপ অ্যাটেনশন। ইরফানের কথার অর্থ বুঝতে পেরে মায়রা যায় কেঁপে ওঠে। চোখ বুজে নেয় দ্রুত। ইরফান মায়রা গ্রাম থেকে মাত্র রওয়ানা হলো। শুদ্ধ রাস্তায় দাঁড়িয়ে ফোনে কিছু করছে। নাসিমকে দেখে এগিয়ে আসে। নাসিম ও শুদ্ধকে দেখে দাঁড়িয়ে যায়। শুদ্ধ ফোন পকেট রেখে বলে, আরে তুই গ্রামে যে আসবি বললি না কেন? নাসিম ছোট করে বলে, এমনিই চলে এলাম। মামার বাড়ি সপ্তাহখানেক থাকবো। মাও আছে এখানে। শুদ্ধ নাসিমের কাঁধে হাত রেখে বলে, আমার বিয়ায় তুই থাকবি না? পা নাকি? নাসিম মৃদু হেসে বলে, তোর আর ফাইজের বোনের জন্য অনেক দোয়া দিয়ে দিলাম। আমি যেতে পারবো না দোস্ত। শুদ্ধ নাসিমের কথা উড়িয়ে দিয়ে বলে, আঞ্জা খাইছ শোনা? খাবি তো খাবি, ডেট দেখে খাবি না। তোদের জ্বালায় আমি শুদ্ধ আর বাঁচি না। বল কোথা থেকে কিনে খেয়েছিস? আমি দোকানদারের সাথে যোগাযোগ করে তোকে ডেট আছে এমন আঞ্জা দিতে বলবো। ঠিকানা কি রে? নাসিম বিরক্ত চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, এভাবে তাকিয়ে লাভ নাই।
আমাকে মহান হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। নাসিম হতাশ কণ্ঠে বলে, একটু ভালো হও, তোর 2 দিন পর বিয়ে। শুদ্ধ হেসে বলে, এক বন্ধু ছাড়া আরেক বন্ধুর বিয়ে হয় না, জানিস না। নাসিম মৃদু হাসল, এরপর শূন্যে দৃষ্টি রেখে বলে, ইরফান বার্ডি ডল গ্রামে এসেছিল, আমাকে যদি একবার জানাতি। শুদ্ধ শুদ্ধ নাসিমের দিকে তাকিয়ে কিছু বলতে গিয়েও থেমে যায়। নাসিম মলিন গলায় বলে, প্রথম বারবি ডলকে একবার দেখেছিলাম জাস্ট। তার সাথে কখনো কথা হয়নি আমার, অথচ কত করে চাইতাম আমি তাকে। এরপর একদিন কথা বলার সুযোগ হয়, তবে বারবি ডল আমাকে এক প্রকার অ্যাভয়েড করেছে। এরপর জানলাম সে আমার বন্ধুর বউ। এরপর জানলাম বারবি ডল আমার বন্ধুকে ভীষণ ভালোবাসে। তার দিক থেকে আমি কোনো পজিটিভ সাইন পাইনি। তাকে তো আমার ভুলে যাওয়ার কথা, তাই না? কিন্তু যত দিন যাচ্ছে বারবি ডলের প্রতি আমার অনুভূতির তীব্রতা বাড়ছে। আমি ভুলতে পারছি না ওকে। একটু থেমে শ্বাস নেয়, এরপর আবারও বলে, বারবি ডল যখন আমার ভাগ্যে নেই, তবে আমার মনে ওর জন্য প্রতিনিয়ত এত অনুভূতির জন্ম কেন হয়? শুদ্ধ শুদ্ধ অবাক হয়ে নাসিমের দিকে চেয়ে আছে। নাসিমের কণ্ঠ কাঁপছে, নিজেকে সামলে মৃদুস্বরে বলে, ইরফান আমার সাথে আর কথা বলে না কেন রে? শুদ্ধর খারাপ লাগলো, বোঝানোর স্বরে বলে, জানিস তো ও কেমন মাথা পা গো ল, আর মায়রার প্রতি একটু বেশি পসেসিভ। তুই মায়রাকে পছন্দ করিস, এটুকুই ও মানতে পারে না। একটু থেমে আবারও বলে, তুই ওর আপন, তাই তোকে কিছু বলতেও পারে না, আবার সইতেও পারে না। ও কেমন জানিসই তো। নাসিম মৃদু হেসে বলল, জানি। তোর খালাতো ভাইয়ের, সৌভিকের টরিয়ে পা ভেঙে দিয়েছিল, শুনলাম। শুদ্ধ হেসে ফেলল, কোমরে হাত দিয়ে বলে, বিশ্বাস করবি না ভাই, আমি মাঝে মাঝে পা বো লের ডক্টরের কাছে যেতে চাই। আমি পা বো ল হয়ে ভুলভাল দেখছি কিনা সে ভো অয়ে। মানে তুই বুঝতে পারছিস, ভার্সিটিতে অন্তরা ওকে টাচ করেছিল বলে দুটো অপ রখিয়েছিল বেচারি। সে মাইরার জন্য এখন কি করে। সবচেয়ে বড় কথা, ওর চুলের বাহার দেখে ভাবতাম এ পাক্কা সন্ন্যাসীই হবে। ওমা এখন তো ও পুরোই পাল্টালো। মাঝখান থেকে আমার নিজেকে পা বো ল লাগে। ফোন ভাইব্রেট হলে পকেট থেকে ফোন বের করতে করতে হেসে বলে, মাইরার হহুত গুণ বুঝলি, ইরফানকে পুরাই উল্টে দিয়ে পাল্টে দিয়েছে। ফোনে ফারা রকল দেখে শুদ্ধর হাসি চড়া হয়। রিসিভ করে কানে দিয়ে বলে, পাখি তোমার ভাই কি খাট কিনেছে? নাসিম শুদ্ধর কথা শুনে ভ্রু কুঁচকে তাকায়। ফাইজের থেকে খাট চাইছে কেন? শুদ্ধ হতাশ কণ্ঠে বলে, আমি কি বা সব করব না। এসব কি? না, আর মানা যায় না। নাসিম অদ্ভুতভাবে তাকায়। শুদ্ধ এগিয়ে এসে নাসিমের কাঁধে বাম হাত তুলে দিলে নাসিম ভ্রুকুচকে বলে, ফাইজের থেকে খাট চাইছিস কেন? তোর খাট নেই। শুদ্ধ হেসে বলে, আরে লাড় দেয়া খাটে বা সব করলে আলাদা একটা ভাইব পাওয়া যাবে, বুঝলি? কোনো চিন্তা করিস না, আমি থাকতে তুই তোর লাড় কিনে দেয়া খাটেই সব করতে পারবি। নিশ্চিন্তে আমার উপর ছেড়ে দে। নাসিম শুদ্ধর পিঠে একটা অপ দিয়ে বলে, বাদরের বাচ্চা ভালো হ। তোরটা চা রে তো দেখছি তোর বউ দৌড়ে পালাবে। তখন তুই লাড় কিনে দেয়া খাটের সাথে বা করিস বসে বসে। শুদ্ধ মেকিরা গো দেখিয়ে বলে, এসব কি বদদোয়া? এই নাসিমা খালা তোর জীবনে বিয়ে হবে না বলে দিলাম। নাসিম কটমট দৃষ্টিতে তাকায়। শুদ্ধ ঠোঁট টিপে হেসে বলে, ফারাহ পাখি, আমাদের স্পেশাল নাসিমা খালাকে চিনো? ফারাহ হতাশ এই লোকটাকে নিয়ে, তবে হাসলো বেশ শুদ্ধর কথায়। একটু পর থেমে অসহায় কণ্ঠে বলে, আমি একটা জরুরি কথা বলতে কল করেছি। তুমি কি আমার কথা শুনবে? শুদ্ধ মৃদু হেসে বলে, শুনছি পাখি, বলো। অন্তরা আপু কোথায় জানো? শুদ্ধ কিছুটা অবাক হয়ে বলে, অন্তরাকে দিয়ে তোমার কি কাজ? অন্তরা আপুর ছোট বোন নুসরাত আমাদের সাথে পড়ে। সে প্রায় 1 সপ্তাহের বেশি হলো ভার্সিটি আসে না। প্রথমে ভেবেছিলাম এমনিই হয়তো চলে আসবে, কিন্তু এখনো আসে না। আর ওকে অনলাইনেও কোথাও পাচ্ছি না। আমার ফ্রেন্ডরাও খোঁজ নিয়েছে, ওরা যে বাসায় থাকতো সেখানে ওরা নেই, বাসা ছেড়ে দিয়েছে। ফারাহ পুরো কথা মন দিয়ে শুনল শুদ্ধ। বেশ ভালোই অবাক হয়। মায়রার অসুস্থতার পর তো অন্তরার আর খোঁজ নেওয়া হয়নি। নাসিমের দিকে তাকিয়ে বলে, কি রে, অন্তরার খবর জানিস? নাসিম ভাবলেশহীনভাবে বলে, না, আমি কিভাবে জানব? শুদ্ধ ফারাহ উদ্দেশ্যে বলে, আপাতত আমরা কেউ ওর খোঁজ জানি না।
আমি খোঁজ নিয়ে তোমাকে জানাবো। ফারাহ মৃদুস্বরে বলে। আচ্ছা। শুদ্ধ মিটিমিটি হেসে বলে, ফারাহ পাখি, তোমার ভাইকে বলো ও যেন কিপটামি বাদ দিয়ে আমাকে ব্র্যান্ডের খাট কিনে দেয়। ফারাহ দাঁত পিরমির করে বলে, তুমি চরম লেভেলের অসভ্য। শুদ্ধ ধমকে বলে, ভাই বলে দেখো একবার, তুলে আছাড় মারবো একদম। ফারাহ কল কেটে দেয়। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে নাসিমের দিকে চেয়ে বলে, বা রবমের থেকে ভাই শুনতে শুনতে কবে না জানি নিজের বাচ্চা হলে তার মুখে আমাকে মামা ডাক শুনতে হয়। নাসিম তার বাড়ির দিকে যেতে যেতে বলে, এই কথাটা যেন ফলে যায়, এজন্য আমি সামনে শুক্রবার মসজিদে জিলাপি বিলাবো। শুদ্ধ রে গে বলে, এই বেদ্যপ তোর বিয়ে হবে না, যা, দোয়া করে দিলাম। নাসিম মৃদুস্বরে বলে, আমি বিয়ে করবও না। শুদ্ধ নাসিমের কথাটা শুনে বলে, আমার বিয়েতে আসবে কিন্তু। নাসিম একবার পিছু ফিরে তাকায়, মৃদু হেসে বলে, অত কষ্ট কিভাবে সহ্য করব। বারবি দলের বিয়ে দেখার শক্তি নাই। জোর করিস না ভাই, থাক যাই। কথাটা বলে দ্রুত পায়ে এগিয়ে যায়। শুদ্ধ মলিন মুখে চেয়ে রইল নাসিমের দিকে। ছেলেটা অদ্ভুত, খারাপ লাগে তার। এর সমাধান কি? শুদ্ধ বেশ ভালোভাবেই খোঁজখবর নেয়, কয়েকজনকে কল করে, কিন্তু অন্তরার কোনো খোঁজই পেল না। কোথায় উধাও হলো এ? বেশ চিন্তিত হলো, ভাবল আগামীকাল শহরে গিয়ে আরো ভালোভাবে খোঁজ নিবে। অন্তরার গ্রামের বাড়ি চেনে না, নয়তো সেখানে খোঁজ নেওয়া যেত। তবে শুদ্ধ আন্দাজ করছে, অন্তরা ইচ্ছে করেই এই শহরে নেই, অথবা থাকলেও তাদের সবার আড়ালে থাকতে চাইছে। ইরফান আর মায়রার মাঝে ঝামেলা প্লাস মায়রার ব্রেইনি চাপ ফেলা দুটোতেই অন্তরার বেশ বিরক্তিকর কাজ ছিল। ভাগ্যিস ইরফান জানে না, নয়তো অন্তরাকে কি করতো কে জানে। বড় হয়ে বন্ধুদের মাঝে একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায়। এদিকে নাসিম, ওদিকে অন্তরা। কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেলল। টিল্ড। সন্ধ্যার পর পর ইরফান আর মায়রা গ্রাম থেকে এসে পৌঁছেছে। ইরফান বাড়ির ভেতরে আসেনি, মায়রাকে নামিয়ে দিয়ে সে অফিসের দিকে গিয়েছে। মায়রা বিরক্তি নিয়ে বাড়িতে আসে। নামাজ পড়ে মিলাকে কল করে। সে কল রিসিভ করে না। মায়রার মন খারাপ হয়। মিলা তার উপর মারাত্মক রেগেছে। কলেজে গিয়ে কত তেল মেখেছে, কিন্তু ওই বান্দি বলেনি। মায়রার সাথে এত কিছু ঘটেছে অথচ সে কিছু জানে না। এটা নিয়ে তার রাগ গো। কবে যে ভাঙাতে পারবে বেচারির রাগ গো। তবে আজ সে ফোন করেছে, এই মেয়ে যতক্ষণ তার ফোন তুলবে না সেও কল দেয়া থামাবে না। সত্যি সত্যি মায়রা পুরো 15 বার টানা কল দিল ধৈর্য নিয়ে। এরপর একটা ক্লান্তির শ্বাস ফেলে 16তম বার কল দিলে কল রিসিভ হয়। মায়রা খুশিতে কিছুটা লাফিয়ে ওঠে। সাথে সাথে অনুনয়ের সুরে বলে, তুই আমার সোনা পাখি, আমি 1000 বার কান ধরে উঠবস করব ময়না। একটু কথা ক আমার সাথে। এই ময়না। ওপাশে মিলা ঠোঁট টিপে হাসছে। একে ভালোই জব্দ করেছে। কত বড় সাহস শুধু মুখে বলবে বান্ধবী, আর কাজের বেলায় অষ্টরম্ভা। তা তো হবে না। এত বড় অসুখ বাঁধিয়ে কাটিয়ে এলো, অথচ তাকে দুদিন আগে জানালো। এসব সে মানবে নাকি? মায়রা আবারও অসহায় কণ্ঠে বলে, এই কথা বল রে, তুই আমার শ্যামা মায়ের বোন, আমার খালা। এমন করলে কিন্তু আমার সাই খারাপ লাগে। মিলা এবার গলা জেরে বলে, ঠিক আছে, ভবিষ্যতে যেন আর এরকম ভুল না হয়। মায়রা হাঁটতে হাঁটতে মাথা নেড়ে বলে, অবশ্যই অবশ্যই, আমি তো এরপর থেকে সবার আগে তোকে বলবো। শিশওয়ালার আগেও তোকে বলবো, পাক্কা ময়না। মিলা হেসে বলে, ওমা, তোর বরের থেকে আমায় বেশি ইম্পর্ট্যান্ট দিবি নাকি? দিলে বা সব রাতে আমাকে প্রক্সি দিস। তোর জামাই আঙুল চুষবে বসে বসে। মায়রা চোখ মুখ কুচকে তাকায়। রে গে বলে, এক থাবড়া খাবি বে ইদ্দ প। মিলা মিটিমিটি হেসে বলে, বুঝেছি বুঝেছি, এতদিন ভুল বোঝাবুঝি শেষ হয়েছে। এখন তোর তৃষ্ণার্ত বরকে শুনব না দিলে তোর অঙ্গই পূর্বে, তাই না ময়না? মায়রা কোমরে হাত দিয়ে রে গে বলে, আর একটা ফালতু কথা বললে তোর ভবিষ্যৎ জামাইরে উগান্ডা পাঠাবো বলে দিলাম। মিলা হেসে বলে, আমাকেও পাঠাস রে, টিকিট ছাড়া বিনে পয়সায় যেতে মজাই লাগবে। মায়রা হেসে বলে, আহারে ময়না, ওখানে গিয়ে তোর জামাইয়ের চারপাশে হাত পা টিপে দেয়া মেয়েদের দেখিয়ে তোর অঙ্গ জ্বালানোর ব্যবস্থা করব আমি। মিলা ভোতা মুখ করে রাখে। ছি, মেয়েরা কি ছোট ছোট কাপড় পরে থাকে। অমন জায়গায় তার জামাই গেলে সে হার্ট ফেল করবে। মায়রা এসব রেখে বলে, তুই কালকে এখানে আসবি কিন্তু মিলা। একটা বাহানা দেখাইলে চটকানা খাবি। রাত প্রায় 12টার কাছাকাছি।
ইরফান অফিস থেকে ফিরে বেডের দিকে নজর করলে দেখল মায়রা ঘুমিয়ে গিয়েছে। মায়রার বিড়াল লিও মায়রার পাশেই ঘুমিয়ে আছে। মায়রা লিওকে জড়িয়ে ঘুমিয়ে আছে। ইরফান বিরক্ত হলো। এগিয়ে গিয়ে লিওকে নিয়ে মেঝেতে রাখা অনেকটা দোলনার মতো তার উপর শুয়ে দিল। মায়রার জন্য এই বিড়ালকে তার বাচ্চার মতো পালতে হয়। তার উপর আবার এটা তার বউয়ের সাথে ঘুমানোর শখ করে। মাঝে মাঝে ইরফানের ইচ্ছে করে একে আছাড় মারতে। লিওকে যথাস্থানে রেখে ইরফান মায়রার দিকে একবার তাকালো। এরপর সে ফ্রেশ হতে যায়। শাওয়ার নিয়ে বেরিয়ে দেখল মায়রার এলোমেলো অবস্থা। প্রথম যেদিন মায়রা তার রুমের বেডে ঘুমিয়েছিল, অনেকটা সেভাবে ঘুমিয়েছে। বেডের কোনায় মাথা রাখা, চুলগুলো মেঝে ছুঁয়েছে, জামা উঠে ফর্সা পেট উন্মুক্ত হয়েছে। ইরফান জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মায়রার দিকে এগিয়ে এসে মায়রাকে ঠিক করে শুয়ে দেয়। জামা ঠিক করতে গিয়ে ডোব গিলে শুকনো গলা ভেজায়। নিজেকে না দমিয়ে উন্মুক্ত পেটে দুটো গাঢ় চুমু আঁকে। দাড়ির খোঁচা লাগায় মায়রা ঘুমের ঘোরে একটু নড়েচড়ে ওঠে। ইরফান এগিয়ে এসে মায়রার কপালে একটু চুমু খেয়ে সরে যায় মায়রার থেকে। নিজেকে পরিপাটি করে রুম থেকে বেরিয়ে যায়। মায়রার হঠাৎই ঘুম ভেঙে যায়। চোখ মেলে ঘরের আশেপাশে চোখ বুলিয়ে ইরফানকে খুঁজলে পায় না। বেডে লিওকে না দেখে চিন্তিত হয়। বেড থেকে নেমে দাঁড়িয়ে লিওর জায়গায় তাকে ঘুমাতে দেখে বুঝল ইরফান এই কাজ করেছে। মায়রা এগিয়ে গিয়ে বেকুনিতে ইরফানকে খুঁজলে পায় না। মায়রার ভীষণ বিরক্ত লাগে। একে তো এসেছে 100 ঘন্টা পর, এসেই আবার নেই। যা খারাপ লাগে। ওয়াশরুমে গিয়ে মুখে পানি দেয়। এরপর ওয়াশরুম থেকে বেরিয়ে ছাদের উদ্দেশ্যে এগিয়ে যায়। ছাদের শেষ সিঁড়ি বেয়ে উঠতে উঠতে মায়রার নাকে সিগারেটের গন্ধ আসে। মায়রা দ্রুত তার গলায় পেঁচানো ওড়না দিয়ে নাক চেপে ধরে। এরপর দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উঠে ছাদের মেঝেতে পা রাখে। ছাদের ডানদিকের কোণার দিকে ইরফানকে উল্টো হয়ে একটি চেয়ারে বসে থাকতে দেখে। ছাদের এপাশের স্বল্প আলোর লাইট চালানো। মায়রা একবার ছাদের বাম দিকে তাকায়। ছাদের বাম পাশে দোলনা টানানো আছে। বেডরুমে যে দোলনাগুলো থাকে, বেশ বড় সাইজের, গোল। কানাডা থেকে আসার পরই ইরফান মায়রার জন্য দুটো এমন দোলনা এনেছে। একটি ইরফানের পেইন্টিং রুমে রাখা, আর একটি ছাদে। এখানের দোলনার উপর ছাউনি টানানো আছে, তবে তা ক্ষেত্রবিশেষে ছড়িয়ে ফেলা যায়। বেশ অনেকটা জায়গা জুড়ে ছাউনি দেওয়ার কারণ রোদ বৃষ্টিতেও যেন মায়রার কষ্ট না হয়। মায়রার দোলনাটি দেখে মনটা একটু ফুরফুরে হয়। তবে এসব রেখে ইরফানের দিকে মনোযোগ দেয়। মায়রার মনে হলো ইরফান ভীষণ মনোযোগ দিয়ে কিছু করছে। মায়রা এগিয়ে গিয়ে ইরফানের পিছনে দাঁড়ালে দেখতে পায় ইরফানের সামনে একটি বোর্ডের মতো কিছু, যেখানে সে তার একটি ছবি এঁকেছে, সম্পূর্ণ হয়নি এখনো। পাশেই ছোট্ট একটি টেবিল, যেখানে বিভিন্ন রং রাখা। ইরফান একটু পর পর তুলিতে রং মাখিয়ে ছবির আকৃতি দিতে ব্যস্ত হয়। ইরফানের ঠোঁটের ফাঁকে সিগারেট। একটু পর পর সিগারেটটি বা হাতে নেয়, আবারও ঠোঁটের ফাঁকে রাখে। ডান হাত পেইন্টিংয়ে ব্যস্ত। মায়রা এখনো নাকে তার ওড়না চেপে আছে। ইরফানের পিছন থেকে একটু বাম দিকে সরে এসে বা হাত বাড়িয়ে ইরফানের ঠোঁটে চেপে রাখা সিগারেটটি টান মেরে নিয়ে নেয়। ইরফান বা হাত এগিয়ে নিয়েছিল সিগারেট ধরার জন্য, তার আগেই কেউ টান দেওয়ার সাথে সাথে ঘাড় বাঁকিয়ে তাকালে মায়রাকে দেখে ভ্রু কুঁচকে তাকায়। মায়রাকে নাক চেপে দাঁড়িয়ে থাকতে দেখে ইরফান দ্রুত ঘাড় বাঁকায় ডান দিকে। তার নাক মুখ থেকে ধোঁয়া বের হচ্ছে। মায়রা বেশ অনেকক্ষণ এমন সিগারেটের ধোঁয়ার মাঝে থেকে এখন কেসে উঠল। ইরফান পকেট থেকে দ্রুত হাতে চুইংগাম বের করে মুখে দেয়। মায়রার প্রবলেম জানার পর থেকে সিগারেট আর চুইংগাম সবসময় একসাথেই রাখে সে। চুইংগাম চিবোতে চিবোতে মায়রার দিকে তাকালে দেখল মায়রা এখনো সিগারেটটি হাতে ধরে আছে। ইরফান মায়রার হাত থেকে সিগারেটটি নিতে গেলে মায়রা দ্রুত তার হাত সরিয়ে নেয়। ইরফান ভ্রু কুঁচকে বলে, নিভিয়ে দিচ্ছি, এদিকে দাও। মায়রা নাক থেকে ওড়না সরিয়ে বলে, এই সিগারেট আমি খাবো। ইরফান বিস্ময়ে কণ্ঠে বলে, হোয়াট? মায়রা দুবার কেশে নিয়ে বলে, আপনি সিগারেট খেয়ে নিজের আয়ু কমাচ্ছেন? আমিও এভাবে নিজের আয়ু কমাবো। আমি আপনার বউ হই না। আমার একটা দায়িত্ব আছে তো নাকি? ইরফান চোখ ছোট ছোট করে বলে, স্টুপিড, এসব ফালতু কথা বলছো কেন? মায়রা গে বলে, আপনি ফালতু জিনিস খাচ্ছেন, আর আমি ফালতু কথা বললেই দোষ। আমিও সিগারেট খাবো। কথাটা বলে আরো বেশ কয়েকবার কাশলো মায়রা। ধীরে ধীরে কাশি বাড়ছে। ইরফান দ্রুত চেয়ার থেকে উঠে মায়রার হাত থেকে সিগারেট নিতে গেলে মায়রা পিছিয়ে যায়। ইরফান গে যায়। এই স্টুপিড সমানে কাশছে, তবুও জেদ করছে।
দ্রুত পায়ে এগিয়ে গিয়ে মাইরাকে চেপে ধরে মাইরার হাত জোর করে সিগারেট নিয়ে আঙুলের মাঝে চেপে জ্বলন্ত সিগারেট নিভিয়ে দেয়। মাইরার শরীর খারাপ লাগছে। ইরফান হাতের সিগারেট ছুঁড়ে ফেললে ডান হাত মাইরার গালে দিয়ে মৃদুস্বরে বলে, বেশি খারাপ লাগছে। মাইরা ইরফানের দিকে চেয়ে থাকে। মৃদুস্বরে বলে, খুব খারাপ লাগছে। ইরফান মুখের চুইংগাম ছুঁড়ে ফেলে দেয়। এরপর মাইরার ঠোঁটজোড়ায় শুকনো চুমু খেয়ে বলে, জেদ করবে না রে যাই আমি। মাইরা মুখ বাঁকিয়ে বলে, আপনি এসব ছাইপাশ খেলে আমিও রে যাই। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, বো করার পারমিশন দিয়েছি। বাক জেদ করবে না, ওকে। মাইরা বাচ্চাদের মতো করে বলে, আপনি আর সিগারেট খাবেন না। ইরফান মাইরার দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। কিছু বলল না। মাইরা টেনে নিয়ে গিয়ে তার পেইন্টিং বোর্ডের সামনে বসে মাইরাকে তার কোলে বসায়। মৃদুস্বরে বলে, দূর থেকে সিগন্যাল দিবে, তাহলে তুমি আসার আগেই সিগারেট ছুঁড়ে ফেলব। মাইরা কিছু বলতে চাইলে ইরফান এড়িয়ে গিয়ে বলে, তোমার লিওকে এঁকেছি, যদিও ও আমার এনিমি, বাট তোমার ভালো লাগবে বলে এঁকেছি। ইট সব ভেরি ডিফিকাল্ট ফর মি, ইউ নো। তোমার জন্য আমি আমার এনিমিকে এঁকেছি। হাউ ইজ ইট পসিবল? ইরফানের কথায় মাইরা হেসে ফেলল। পিকটির দিকে তাকালে দেখল তার দুটো পিক আঁকা। একটিতে সে লিওকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে, আর একটি বেডের কোনায় শুয়েছে, চুলগুলো মেঝেতে ছুঁয়েছে। তবে পেটের দিকে নজর পড়লে মায়েরা যা পায়। ইরফানকে ঠেলে বলে, আপনি আসলেও সব ভুলক। এসব কি এঁকেছেন? ইরফান এই কাগজ রেখে আরেকটি সাদা কাগজ রাখে সামনের বোর্ডের উপর। আবারও নতুন কিছু আঁকতে হাতের সাহায্যে তুলি ঘোরায় আর ঠোঁট বাঁকিয়ে বলে, আরও অনেক কিছু আঁকতে পারি, তুমি চাইলে স্টার্ট করব। মাইরা খুব ভালোই বুঝলো এই লোক উল্টাপাল্টা মিন করছে। দ্রুত বলে, আমি পেইন্টিং শিখতে চাই। ইরফানের হাত থেমে যায়, আর চোখে মাইরার দিকে তাকায়। হাতের তুলি মাইরার ডান হাতে ধরিয়ে দেয়। এরপর ইরফান মাইরার ডান হাত তার হাতের মাঝে নিয়ে হাত ঘোরায়। মাইরা বেশ খুশি হলো। ইরফান খুব বেশি সময় নেয় না, প্রায় 20 মিনিটের মাঝেই একটি ছবি আঁকে। মাইরা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। ইরফান এখন যে পিকটি এঁকেছে, এটা তাদের বর্তমান অবস্থার পিক। মানে ইরফানের কোলে মাইরা বসে আছে। এটা সাইড থেকে এঁকেছে। ছাদের কিছু অংশ এঁকেছে, সাথে রাতের আকাশ। মাইরা বাম হাত গালে দিয়ে ইরফানের বুকে মাথা রেখে হেলান দিয়ে বলে, আপনি এত সুন্দর করে কিভাবে আঁকেন? ইরফান বা হাতে মাইরার কাঁধ থেকে ওড়না সরিয়ে কাঁধে একটা চুমু আঁকে। মাইরা ডোক গিলে ঠিক হয়ে বসে। ইরফান ঠোঁট বাঁকায়। ছবিটির বাকি ফিনিশিং দিতে দিতে মৃদুস্বরে গায়, জন্মে জন্মে তোমারে গোচাই, মরণেও পায় যেন ওপারে। এটুকু গেয়ে থামে ইরফান। মাইরা এদিক ফিরে নিজে থেকেই হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। ইরফান আর চোখে তাকালো মাইরার দিকে। মাইরা ইরফানের গলায় মুখ ঠেকিয়ে মিষ্টি কণ্ঠে এরপর গেয়ে ওঠে, সখা তোমারে বাঁধিব, তোমারই থাকিব, বাঁচিব ভালো শুধু তোমারে। ইরফান ভীষণ অবাক হয় মাইরার কণ্ঠে এটুকু গান শুনে। হাতের তুলি রেখে দেয় টেবিলের উপর। হাতে মাইরাকে জড়িয়ে নিয়ে মাইরার বাম কাঁধে চুমু এঁকে ফিসফিসিয়ে বলে, ভেরি সুইট ভয়েস। মাইরা যা পায়। ইরফানকে ধরে রেখেই চোখ বুজে রাখে। ইরফান মাইরার গাওয়া পরের লাইন থেকে গায়, সখী তোমারে বাঁধিব, তোমারই থাকিব, বাঁচিব ভালো শুধু তোমারে। এটুকু গেয়ে ইরফান মাইরার মুখ তার গলা থেকে সরিয়ে আনে। মাইরা চোখ বুজে রেখেছে। মৃদু আলোয় ইরফান মাইরার পুরো মুখটা নিখুঁতভাবে অবলোকন করে। হাতের বাঁধন শক্ত করে মাইরাকে আগলে নেয়। সময় নষ্ট না করে অধরে অধর মেলায়। মাইরা কেঁপে ওঠে। বেশ কিছু সময় পেরোলে ইরফান মাইরাকে ছেড়ে নেশালো চোখে তাকায় মাইরার দিকে। মাইরা ও চোখ মেলে তাকায়। ইরফানের দৃষ্টিতে দৃষ্টি মেলাতে পারে না, দৃষ্টি নামিয়ে নেয়। ইরফান ঢোক গিলে বলে, আই নিড ইউ বার্ড ফ্লাওয়ার, রাইট নাও। কথাটি শুনে মাইরা তড়াক করে ইরফানের দিকে তাকায়। ইরফানের কণ্ঠ মাইরার কাছে সেদিনের মাতাল ইরফানের মতো লাগলো। তার শরীর মৃদু কাঁপছে। দৃষ্টি নামিয়ে ইরফানকে ছেড়ে ইরফানের কোল থেকে নেমে দাঁড়ায় মাইরা। সময় নষ্ট না করে ইরফান ও চেয়ার থেকে উঠে দাঁড়ায়। মাইরা পিছিয়ে যেতে যেতে কাপা কণ্ঠে বলে, আর দিন পর আমাদের বিয়ে। ইরফান ঘোরের মাঝে একটু একটু করে এগিয়ে যায় মাইরার দিকে। একই সুরে বলে, সো হোয়াট? ফার্স্ট ওয়াইফের সাথে ফার্স্ট বা সর, সেকেন্ড ওয়াইফের সাথে সেকেন্ড বা সর। মাইরা এলোমেলো দৃষ্টি ফেলে পিছিয়ে যেতে থাকে। আমতা আমতা করে বলে, এটা তো বেডরুম নয়। ইরফান সাথে সাথে উত্তর করে, ইল ম্যানেজ।
মায়রা তবুও পিছিয়ে যায়। ইরফান প্রশ্ন করে, আমি তোমার কে বার্ডফ্লাওয়ার? মায়রা ঢোক গিলে শুকনো গলা ভিজিয়ে আমতা আমতা করে বলে, হাসব্যান্ড। ইরফান তার পায়ের গতি থামায়, এগিয়ে গিয়ে ছাদের দরজা আটকে দেয়, ছাদের লাইট অফ করে দেয়। এরপর মায়রার থেকে খানিকটা দূরত্বে দাঁড়িয়ে মৃদুস্বরে বলে, হ্যাঁ, নো ওয়েটিং ফর ইউ, স্টপ অ্যান্ড কাম। ইরফানের কথায় মায়রা থেমে যায়। ইরফান মৃদু হেসে ডান হাত বাড়িয়ে আবারও মাতাল কণ্ঠে বলে, কাম বার্ডফ্লাওয়ার। মায়রা বারবার ঢোক গিলে এলোমেলো পায়ে পা এগোলে ইরফান টান মেরে মায়রাকে তার কাছে নিয়ে আসে। মায়রা ইরফানের বুকে এসে হুমড়ি খেয়ে পড়ে। ইরফান তার ডান হাতে মায়রার মুখ উঁচু করে ধরে। মায়রার দৃষ্টি নিচু। ইরফান মৃদুস্বরে বলে, তুমি কাঁপছ কেন? মায়রা মাথা নিচু করে রেখেই জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মিনমিন করে বলে, সরি। ইরফান মায়রার কথায় সূক্ষ্ম হাসল। হঠাৎই মায়রাকে উল্টো ঘুরিয়ে একটানে মায়রার জামার চেইন খুলে দেয়। মায়রা কেঁপে ওঠে। ইরফান মায়রার পিঠে বিদ্যমান কালো তিলটায় ঠোঁট ছোঁয়। মায়রা থেমে থেমে ডাকে, শিশরাজ। ইরফান মায়রাকে পিছন থেকে জড়িয়ে নেয়। কাঁধ থেকে মায়রার ওড়না টান মেরে ছুঁড়ে ফেলে। পিছন থেকে মায়রার গলায় মুখ গুজে মৃদুস্বরে বলে, আই লাইক দিস নিউ নেম। মায়রা ইরফানের বুকে শরীরের ভার ছাড়ে। ইরফান মায়রাকে আগলে নিয়ে মৃদুস্বরে গেয়ে ওঠে, চলো বলে ফেলি, কত কথা কলি, জন্মেছে বলতে তোমায়, তোমাকে চাই। এরপর থেমে যায়। মায়রার মুখ ডান দিকে ফেরায়, হুট করেই মায়রার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। মায়রা যেটুকু ভর নিজের উপর রেখেছিল সেটুকুও ইরফানের উপর ছেড়ে দেয়। ইরফান পিছন থেকেই হাতে মায়রাকে উঁচু করে ধরে এভাবেই কয়েক পা এগিয়ে গিয়ে দোলনার সামনে দাঁড়ায়। এরপর মায়রার ঠোঁটজোড়া ছেড়ে কিছুটা ধাক্কা দিয়ে ফেলে দেয় দোলনার মাঝে মায়রাকে। মায়রা নামতে নিলে ইরফান এক সেকেন্ড ও সময় নষ্ট না করে দোলনার ভেতর গিয়ে মায়রাকে জাপটে ধরে ফিসফিসিয়ে বলে, ডোন্ট ডিস্টার্ব মি। আজ দমবন্ধ হয়ে মুখ রে গেলেও এক চুল পরিমাণ ছাড়ছি না। ইরফানের কথাগুলো শুনে মায়রার শরীরে কাঁপন ধরে, কেমন ছটফট করে। ইরফান মায়রাকে ছেড়ে বিরক্তি কণ্ঠে বলে, স্টুপিড কি প্রবলেম? মায়রা ডোক গিলে মাথা নিচু করে মিনমিন করে, আপনাকে লাগছে। ইরফান ব্যস্ত হাতে তার পরনের শার্টের বোতাম খোলে। মায়রা পিছিয়ে যায়, ভীত চোখে তাকায় ইরফানের দিকে। ইরফান তার শার্ট খুলে ছুঁড়ে ফেলে, মায়রার ডান পা ধরে টেনে তার কাছে আনে। হাতে শক্ত করে মায়রাকে জড়িয়ে নিয়ে নরম সুরে কণ্ঠের মাদকতা মিশিয়ে বলে, ডন্ট বি স্কার্ড, ইউ নো ইউ আর মাই হার্ট, আই ওয়ান্ট হুট মাই হার্ট। ভয় পেও না, তুমি জানো তুমি আমার হার্ট, আমি আমার হার্টকে আঘাত করব না। কথাটা বলে ইরফান মায়রার গলায় গাঢ় চুমু এঁকে একই সুরে বলে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আই নিড ইউ বার্ডফ্লাওয়ার, আইল ডো মাই বেস্ট টু বি এ জেন্টলম্যান উইথ ইউ, ওকে। মায়রা বোধহয় একটু শান্ত হলো। ইরফান ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। ডান হাতে টান মেরে মায়রার জামা কাঁধ থেকে নামিয়ে দেয়। সময় যত পেরোয় ইরফান তত মায়রাতে মত্ত হয়। মায়রা কাপা কাপা কণ্ঠে আওড়ায়, শিশরাজ। এলোমেলো ইরফান মায়রার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে আওড়ায়, মাই বার্ডফ্লাওয়ার। মায়রা হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। ইরফান মায়রার কানের পিঠে চুমু এঁকে মাতাল কণ্ঠে গেয়ে ওঠে, ঝলসানো রাতের এরপোড়া বরাতে, তুমি আমার অন্ধকার আর রোশনাই। মায়রা চোখ বুজে নেয়। ইরফান আরও খানিক এলোমেলো হলো। মায়রাকে এলোমেলো করতে ব্যস্ত হলো। আজ ইরফান মায়রার সাথে সাথে প্রকৃতি ও যেন হঠাৎই এলোমেলো হলো। দমকা হাওয়া ছড়িয়ে পড়ল প্রকৃতি জুড়ে। ঝিরঝির বৃষ্টি পড়তে শুরু করে। ইরফানের সেসব খেয়াল নেই। এতদিনে একটু একটু করে জমিয়ে রাখার সবটুকু ভালোবাসা তার বার্ডফ্লাওয়ারকে মাখাতে ভীষণই ব্যস্ত সে। চোখের উপর আলো এসে পড়ায় মায়রা চোখ মুখ কুঁচকে নেয়। পিটপিট করে চোখ মেলে তাকালে বুঝল সে বেডের উপর। নড়াচড়া করতে নিলে শরীরের জায়গায় জায়গায় কেমন চিনচিনে থায় চোখ মুখ কুঁচকে নেয়। কানে ভেসে আসে ইরফানের কণ্ঠ, কারোর সাথে ইংলিশে অনবরত কথা বলছে। মায়রা বন্ধ চোখের পাতা মেলে ডানদিকে তাকায়। ইরফান ডিভানে বসে পায়ের উপর পা তুলে কোলের উপর ল্যাপটপ রেখেছে। আর একটু পর পর ইংলিশে কথা বলছে। রাতের কিছু অনাকাঙ্ক্ষিত দৃশ্য চোখের সামনে ভাসতেই মায়রা যায় কেঁপে ওঠে। জামাকা চোখজোড়া নামিয়ে নেয়। সে আগে ইরফানকে দেখেছিল, সেই উগ্র বদমেজাজি ইরফানের অনুভূতিপূর্ণ ভালোবাসা দেখেছিল, তবে উম্মাদ ইরফানকে গতরাতে দেখেছে। গতরাতে প্রায় সারারাত ঝিরঝির বৃষ্টি হয়েছে। তার উপর ইরফান দোলনার উপরের ছাউনি উঠিয়ে দিয়েছিল। বৃষ্টির পানি, ঠান্ডা বাতাস
সাথে ইরফানের উন্মাদনা সব মিলিয়ে মেয়েটাকে কাবু করে নিয়েছে। মায়রা কতবার যে বলেছিল ঘরে আসতে, ইরফান শুনেছিল কিনা। শুধু লালিত চোখ দিয়ে তার দিকে চেয়ে এলোমেলো কণ্ঠে বলেছিল, ইউ আর মাই ফেভারিট ডিশ। এত নড়াচড়া করলে খেতে প্রবলেম হয়। শান্ত থাকো যান। কথাটা ভাবতেই মায়রা কেঁপে ওঠে। এলোমেলো ইরফান আর স্বাভাবিক ইরফান দুটো মানুষকে মেলাতে মায়রা হিমশিম খায়। চোখ বুজে বিড়বিড় করে, মিথ্যাবাদী লোক একটা। জেন্টেলম্যান হওয়ার কথা বলে আমাকে ভুলিয়ে ভালিয়ে জলহস্তি হয়েছে। ইরফান চোখ ছোট ছোট করে মায়রার দিকে চেয়ে বলে, কি বিড়বিড় করছো? ইরফানের গলা পেয়ে মায়রা ইরফানকে তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে ইরফানের চোখে চোখ পড়লের সাথে সাথে চোখ মুখ খিচে নেয়। দ্রুত চাদরের নিচে মুখ লুকায়। ইরফান ভ্রু কুঁচকে বলে, উঠে এসো। মায়রা চাদরের নিচেই চোখ বড় বড় করে তাকায়। তার মাথা খারাপ নাকি? আগামী কয় মাস সে ইরফানের সামনেই পড়বে না, মনে মনে ঠিক করে ফেলেছে। ইরফান আবারও বলে, উঠতে বলেছি আমি। মায়রা তবুও কথা বলল না। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, ওকে, এগেইন স্টার্ট করছি। একাতেই এত এডিকেটেড হয়েছ যে সকাল হতে না হতেই হাসবেন্ডকে ইনডিরেক্টলি ডাকছ। ভেরি গুড। মায়রা দ্রুত মুখের উপর থেকে চাদর সরিয়ে চেঁচিয়ে ওঠে, না না, আমি ডাকছি না। ইরফান শার্টের বোতাম খুলতে খুলতে বলে, নো প্রবলেম, আমি তোমার মনের কথা পড়ে নিয়েছি। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফান সত্যি সত্যি তার পরনের শার্ট খুলে রাখল। মায়রা ডোব গিলে চাদর সহ বেড থেকে নামতে চায়, কিন্তু মাথাটা কেমন ঘুরে ওঠে, সে ঠিক করে বসতেই পারছে না। ইরফান ভ্রু কুঁচকে চেয়ে আছে মায়রার দিকে। ঠোঁট বাঁকিয়ে বলে, টাইম 5 সেকেন্ড। বডিতে কিছু জড়াতে চাইলে ফাস্ট কর, নয়তো উইথাউট ড্রেসেই আমার সামনে দাঁড়াতে হবে। মায়রা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আশেপাশে খুঁজে তার কাপড়ের অস্তিত্ব পায় না। ইরফানের খুলে রাখা শার্ট টুকুই টেনে নিল কাপা হাতে। এরপর ইরফানের দিকে চেয়ে মিনমিন করে বলে, আপনি যান। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, সব দেখা শেষ, এখন ফালতু টাইম ওয়েস্ট করবে না আমার। মায়রা যায় চোখ মুখ খিচে নেয়। বহু কষ্টে চাদরের ভিতরেই শার্টটি পরে নিল। অর্ধেক বোতাম লাগাতেই ইরফান এগিয়ে গিয়ে মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা চেঁচিয়ে ওঠে। ইরফান পাত্তা দিন না, দ্রুত ওয়াশরুমে নিয়ে গিয়ে মায়রাকে নামিয়ে দেয়। মায়রা দু হাতে চাদর খামচে দাঁড়িয়ে আছে। মাথা নিচু করে রেখেই মিনমিন করে করে বলে, আপনি যান প্লিজ। ইরফান মায়রার গলায় হাত দিয়ে উল্টো পিঠে চেক করে। অসহায় কণ্ঠে বলে, জ্বর আসলো কেন তোমার? মায়রা গে যায়। মাথা উঁচু করে ব্যঙ্গ করে বলে, ও সভ্য লোক, আদর করেছেন আমায়, তাই জ্বর এসেছে।